আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের শুল্ক বাড়িয়ে বাংলাদেশের শুল্ক যখন মার্কিন যুক্তরাষ্ট্র বাড়িয়ে দিয়েছিল, তখন আমি বলছিলাম যে এবার আরও বিপদ ঘনীভূত হলো। জিওগ্রাফিক্যাল চাপ এবং একটা দেশের বাণিজ্য দিয়ে আপনি কি পুরো বিশ্ব চালাতে পারবেন? বা আপনার দেশে যে পোশাক শিল্পের ব্যবসা বাণিজ্য হয়, সেটা কি একটি দেশেই হয়? হয় না। যখন চীন এবং ভারতের উপর এই চাপ ক্রিয়েট হলো, বা চীন আর ভারত যখন বিপদগ্রস্ত হলো, তখন তারা সেখান থেকে উদ্ধারের জন্য বিকল্প উপায় বা পথ অবলম্বন করবে। যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তারা সমঝোতায় যায়নি, তাহলে তো তাদের একটা বিকল্প চিন্তাভাবনা মাথার ভেতরে ঘোরাঘুরি করছে যে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের দেশ যদি আমাদের উপরে শুল্কের ক্ষেত্রে এই রেস্ট্রিকশন দেয়, তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় কী, আমরা কি করব? আমরা বিকল্প ভাবনা ভেবেই তো এত হার্ড লাইন বা স্ট্রিক্ট লাইনে গিয়েছে, যেটা বাংলাদেশের পক্ষে চিন্তা করা বা ভাবাও কঠিন ছিল। এই জন্য বাংলাদেশ সব ধরনের নীতি নৈতিকতা বা তাদের সেই বিষয়টিকে বিসর্জন দিয়ে বাংলাদেশ গুটি গুটি পায়ে ওই দিকে এগিয়ে গিয়েছিল। অনেকে আনন্দিত হয়েছিল, কিন্তু আমার তখন আনন্দ লাগেনি। আমি তখন বুঝেছিলাম যে এতে করে বাংলাদেশ আরও বিপাকে পড়তে যাচ্ছে, এবং বাংলাদেশরা ভেবেছিল যে হয়তো বা এর মাধ্যমে পুরো মার্কিন যুক্তরাষ্ট্রের বাজার আমরা দখল করে নেব। কিন্তু আমি যেহেতু রাষ্ট্রবিজ্ঞানের ছাত্ররা, যারা রাষ্ট্রবিজ্ঞানে পড়েছে তাদের কাছে একটু জিজ্ঞাসা করবেন, অনির্বাচিত সরকার সে যদি পীর মার্কা সরকার হয়, সে যদি পৃথিবীর সবচেয়ে ভালো সরকার হয়, তারপরেও নির্বাচিত সরকার যে দেশগুলোতে রয়েছে তাদের সাথে এই অনির্বাচিত সরকারের সাথে সম্পর্ক ভালো হয় না, এবং এদের দেশের সাথে ব্যবসা বাণিজ্য তারা কখনো ক্রিয়েট করে না, তারা কখনো সৃষ্টি করে না। কারণ তারা জানে রাজনৈতিক আনস্টেবিলিটি আছে, অস্থিতিশীলতা আছে। এখানে যে কোনো সময় সরকার পতন হতে পারে। এখানে যে কোনো সময় নতুন সরকার এসে তারা আবার যাদের সাথে ভালো রিলেশন তাদের সাথে ব্যবসা ক্রিয়েট করতে পারে। সুতরাং আমরা ব্যবসায়িকভাবে ধসের মধ্যে পড়তে পারি। এবং আমি পাকিস্তানে দেখেন সবসময় অস্থিরতা, ভাঙচুর, অগ্নিসংযোগ, হতাহত, এইসব ঘটনাগুলো ঘটে না। এবং বাংলাদেশে 5ই আগস্ট 2024 সাল থেকে আজ পর্যন্ত দেখেন একের পর এক পোশাক শিল্পে আগুন, পোশাক কারখানায় আগুন, ইপিজেটে আগুন, এয়ারপোর্টে আগুন লাগছে কিনা। এই যে এয়ারপোর্টে আগুন লাগলো, এখানে যে বিদেশির পণ্য নষ্ট হয়েছে, সেই পণ্যগুলোকে আপনি কি করবেন? আপনি সাবসিডি দেবেন? আপনি তাদেরকে কম্পেনসেট দেবেন, ক্ষতিপূরণ দেবেন? দেবেন না তো। তাহলে এখন তারা এই জন্য বিনিয়োগ করছে না। প্রয়োজনে মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে 20% শুল্ক বাংলাদেশে দেওয়া, ভারতের 50%, চীনের বেশি দেওয়ার সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র এই ভারত এবং চীন থেকে পোশাক আমদানি করছে। আর গত বছরের এই সময়ে বাংলাদেশ যে পরিমাণ অর্ডার আমেরিকা থেকে পেয়েছিল, সেই অর্ডারে ভাটা পড়েছে। সেখানে 8% বিদেশি রপ্তানি থেকে আয় তাদের কমে গিয়েছে। যেখানে ভেবেছিলাম বেশি হবে, সেখানে তারা একটা কমে গিয়েছে। এবং এর সাথে আর একটা মহাবিপদ বাংলাদেশের সামনে এসে হাজির হয়েছে। যখন মার্কিন যুক্তরাষ্ট্রের এই শুল্কের ঝড়ে আপনার ভারত কোণঠাসা হয়ে পড়লো বা চীন কোণঠাসা হয়ে পড়লো, তখন ইউরোপীয় ইউনিয়নের যে মার্কেটটা আছে, সেই মার্কেটটা এক নাগাড়ে একচেটিয়াভাবে চীন আর ভারত দখল করে নিয়েছে। কারণ তারা ছাড় সুদ দিয়ে যেভাবে হোক তারা সেটাকে দখল করে নিয়েছে। আর তারা যেহেতু সেটাকে দখল করে নিয়েছে, এখন এতে করে বাংলাদেশের শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ব্যবসা হওয়ার কথা, আর মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা আবার বাংলাদেশের সাথে ব্যবসা করছে না। তারা ওই যে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে, এই যে বিভিন্ন কারণ বললাম যে আপনার নির্বাচিত সরকার, নির্বাচন হবে, আগুন জ্বলে যাওয়া, অস্থিতিশীলতা, রাজনৈতিক পরিবেশ ভালো নাই, কে ক্ষমতায় আসবে, তার সাথে দেশের সম্পর্ক কী, তার রসিবত কী, সব কিছু মেলায় একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এদিকে কী হলো যে মার্কিন যুক্তরাষ্ট্রের একচেটিয়া বাজারটাও তো পাইল না। পাশাপাশি আপনার ক্ষতিটা কোন জায়গায় দিয়ে দাঁড়ালো? ক্ষতিটাও হলো যে আপনার ইউরোপীয় ইউনিয়নের বাজারটা একচেটিয়াভাবে চীন আর ভারত দখল করে নিল। এখন ইউরোপীয় ইউনিয়নের সবাই তো ব্যবসা যারা করে তারা কম টাকায় বেশি পণ্য, মূল্যবান পণ্য, দামি পণ্য, কোয়ালিটিফুল পণ্য, এগুলোই তো চাই। এখন কি হলো বিষয়টা?
মানে জটিল এবং দুর্বোধ্য জায়গায় যে দাঁড়ালো ইউরোপীয় ইউনিয়নের। এরপরে আমরা স্বল্প উন্নত দেশ থেকে ক্রস করতে যাচ্ছি। এটার জন্য সরকার অবশ্য বলছে তাকে 3 বছর সময় দেওয়া হোক, এটা অবশ্য সামনের বছর হওয়ার কথা। এ যদি হয় তাহলে আবার 12% ডিউটি পড়বে, ওখানে আরও 12% একটা এক্সট্রা টাকার একটা চাপ পড়বে, তাতে করে আরও বিপদটা কী আসবে, ঘনিয়ে আসবে। ঠিক কী হলো? এই জন্য কারোর বিপদে সন্তুষ্ট হতে নেই, সবাইকে নিয়ে ভালো থাকতে হয়। কারণ আপনি আপনার প্রতিবেশীর বিপদে যখন লাফালাফি করবেন তখন দেখবেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রতিবেশীর বাড়িতে আগুন লাগছে, তা আমি একটু খুশি হয়ে একটু হেসে নিই, কিন্তু ওই আগুন যে আপনার বাড়িতে ছড়িয়ে আসবে না বা আস্তে আস্তে ধীরে ধীরে ওর উত্তাপ যে আপনার গায়ে লাগবে না, এটা আপনি বলতে পারেন না। ওর উত্তাপটা লাগার সম্ভাবনাই বেশি। আপনি যদি নিয়ারেস্ট প্রতিবেশী হন, আপনার ওই উত্তাপটা লাগার সম্ভাবনা বেশি। কেন লাগবেই? ওই মানে ছাই উড়ে এসে আপনার ঘরকে কালো করে দিবেই, এটাই বাস্তবতা। কিন্তু বুঝতে চায় না, সবাই ভাবে আমি ভালো থাকবো, আমিত্ব ফলাতে চাই। এই আমি ভালো থাকবার আমিত্ব ফলানোর ফল যে ভালো হয় না, এই যে ইউরোপীয় ইউনিয়নের বাজার হারিয়ে ফেলছেন, মানে যেখানে রপ্তানি আয় থেকে আমাদের প্রচুর আয় হয়, সেখানে দিনকে দিন এটা কমে যাচ্ছে। বুঝছেন? বুঝলে ভালো, না বুঝলে আরও ভালো। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে একটু সুবুদ্ধি দিক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।